সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অনলাইন ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের চতুর্থ অধ্যায় থেকে একটি ক্লাস নেব। আজকের পাঠ শিরোনাম হচ্ছে ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি ও প্রয়োজনীয় পদক্ষেপ। আজকের পাঠের শিক্ষণফল: এই পাঠ শেষে তোমরা যা যা শিখবে, ভূমিকম্প মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি বর্ণনা করতে পারবে। 2, ভূমিকম্প মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপগুলো বলতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের প্রস্তুতি ও প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে জানব। বাংলাদেশে বড় ভূমিকম্পের বিপর্যয় মোকাবিলায় ন্যূনতম প্রস্তুতি নেই। নাজুক উদ্ধার তৎপরতার কারণে মাঝারি মাত্রার ভূমিকম্পে ঢাকায় মারাত্মক বিপর্যয় নেমে আসতে পারে। প্রিয় শিক্ষার্থী, অসহায়ভাবে মৃত্যুর শিকার হতে পারে লাখ লাখ মানুষ। জনসংখ্যার ঘনত্ব, অপরিকল্পিত নগরায়ন, অধিক বহুতল ভবন, খোলা জায়গার অভাব, সরু গলিপথ, উদ্ধার উপকরণের দুরবস্থার কারণেই রাজধানীতে ভূমিকম্পজনিত ঝুঁকি বাড়ছে। প্রিয় শিক্ষার্থী, ভূমিকম্প বিষয়ে সচেতনতা ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলেই ভূমিকম্প নিয়ন্ত্রণ ও ক্ষয়ক্ষতি হ্রাস করা সম্ভব। তাই কি করতে হবে? সকলকে সচেতন হতে হবে। আমরা একটু গুরুত্বের সাথে লক্ষ্য করলে দেখতে পাবো যে আমাদের দেশে যদি 30 থেকে 35 সেকেন্ডের কোনো ভূমিকম্প হয়, তবে ভূমিকম্পের ফলে প্রাণহানি ঘটবে তার চেয়ে বেশি প্রাণহানি ঘটবে উদ্ধার কাজের ব্যর্থতার জন্য। প্রিয় শিক্ষার্থী, তার চেয়ে বেশি প্রাণহানি ঘটবে কিসের জন্য? উদ্ধার কাজের ব্যর্থতার জন্য। এজন্য ভূমিকম্প মোকাবিলার প্রস্তুতি সম্পর্কে আমাদের ধারণা থাকা একান্ত বাঞ্ছনীয়। ভূমিকম্প খুব অল্প সময়ে ব্যাপক ক্ষতি সাধন করে থাকে। প্রিয় শিক্ষার্থী, ভূমিকম্প খুব অল্প সময়ে ব্যাপক ক্ষতি সাধন করে। এটা সামান্য সময় স্থায়ী হয় এবং অকস্মাৎ অভ্যন্তরে ঘটে থাকে, ফলে সরাসরি পর্যবেক্ষণের কোনো সুযোগ নেই। এতৎসত্ত্বেও ভূবিজ্ঞানীরা ভূমিকম্প মোকাবিলায় বেশ কিছু পূর্ব প্রস্তুতিমূলক পদক্ষেপের কথা উল্লেখ করেছেন, যা গ্রহণ করলে ক্ষয়ক্ষতি বহুলাংশে হ্রাস করা সম্ভব। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা জানব ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি। বাংলাদেশ কেমন প্রস্তুতি নিচ্ছে সে সম্পর্কে জানব। ভূমিকম্পের জন্য যে সকল প্রস্তুতি নেওয়া উচিত তা হলো, যারা নতুন বাড়ি তৈরি করবেন তাদের স্ট্রাকচার ও ডিজাইন করার সময় ন্যাশনাল বিল্ডিং কোড অনুসরণ করতে হবে। দক্ষ প্রকৌশলীর তদারকির মাধ্যমে ভালো নির্মাণ সামগ্রী ব্যবহার করে বাড়ি তৈরি করতে হবে। ভূমিকম্প প্রতিরোধক পাকা বাড়ি তৈরি করতে কতিপয় বিষয়ের দিকে সূক্ষ্ম নজর দিলে ক্ষয়ক্ষতি ও জীবননাশের মাত্রা অনেকাংশে কি হবে? কমিয়ে আনা সম্ভব হবে। যেমন ইটের তৈরি দেয়াল করলে 4 তলার উপরে ভবন না করা। প্রিয় শিক্ষার্থী, ভবন 2 তলার বেশি হলে প্রতিটি কোণায় ইটের মাঝখানে এবং প্রত্যেক জানালা ও দরজার পাশ দিয়ে খাড়া রড ঢোকাতে হবে। দরজা ও জানালা ঘরের কোণায় না হওয়াই ভালো। প্রিয় শিক্ষার্থী, দরজা ও জানালা ঘরের কোণায় না হওয়াই ভালো। এই সতর্কতা অবলম্বন করলে ইটের দেয়ালের ভবনের প্রতিরোধ ক্ষমতা বহুগুণে বেড়ে যাবে। ভূমিকম্পের সময় দেয়ালে ফাটল ধরলেও ধসে পড়ার আশঙ্কা কমে যাবে। প্রিয় শিক্ষার্থী, ভূমিকম্পের ফলে দেয়ালে ফাটল ধরলেও ধসে পড়ার আশঙ্কা অনেকাংশে কি হবে? কমে যাবে। গ্রামাঞ্চলের টিনের ঘরগুলোর ভূমিকম্প ক্ষতির আশঙ্কা কম, তবে মাটির তৈরি বাড়িঘরের ভূমিকম্প প্রতিরোধ ক্ষমতা কম। এজন্য প্রতিরোধ
ক্ষমতা বাড়াতে কোনাকুনিভাবে বাঁশ বা কাঠের বেসিং ব্যবহার করা যেতে পারে। যদি কোনো ভবনের প্রতিরোধ ক্ষমতা কম থাকে তবে ভবনটিকে নির্মাণের পর শক্তিশালী করা যেতে পারে। এজন্য কংক্রিট বিল্ডিং এর জন্য অতিরিক্ত রড ব্যবহার করে কংক্রিট ঢালাই দিয়ে দুর্বল স্থানগুলোর আয়তন ও আকার বাড়ানো যেতে পারে। অনেক সময় ফেরো সিমেন্ট দিয়ে ইটের দেয়ালে প্রলেপ দিলে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। প্রিয় শিক্ষার্থী, মনে রাখবে, অনেক সময় ফেরো সিমেন্ট দিয়ে ইটের দেয়াল প্রলেপ দিলে কি হয়, অনেক প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। ভবনের নিচতলা সম্পূর্ণ খোলা রাখা উচিত নয়। প্রিয় শিক্ষার্থী, ভবনের নিচতলা সম্পূর্ণ খোলা রাখা উচিত নয়। সেমি পাকা ঘরগুলোর চারপাশে টানা দিয়ে বেঁধে রাখলে প্রতিরোধ ক্ষমতা কি হয়, বৃদ্ধি পায়। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা জানব ভূমিকম্পের প্রস্তুতি স্বরূপ একজন ব্যক্তির করণীয়। ভূমিকম্পের প্রস্তুতি স্বরূপ একজন ব্যক্তির করণীয়। বাড়িতে একটি ব্যাটারি চালিত রেডিও এবং টর্চ বাতি সব সময় রাখতে হবে। প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম প্রস্তুত রাখতে হবে। বাড়ির গ্যাস, পানি ও বিদ্যুতের মেইন সুইচ কোথায় তা জেনে রাখা এবং এগুলো কিভাবে বন্ধ করতে হয় তা শিখে রাখা। বাড়ির সবচেয়ে সুরক্ষিত স্থানটি চিহ্নিত করা। প্রিয় শিক্ষার্থী, বাড়িতে সবচেয়ে সুরক্ষিত স্থানটি চিহ্নিত করা, যেখানে একটু নিরাপদ বোধ করা যাবে। হাসপাতাল, ফায়ার ব্রিগেড প্রভৃতির ফোন নাম্বার সাথে রাখা। স্কুলে বাচ্চাদের ভূমিকম্প সম্পর্কে ধারণা দেয়া। ভূমিকম্পের সময় কি করতে হবে তা শিখিয়ে দেয়া। খেলার মাঠে থাকাকালীন সময়ে দালান কোঠা থেকে দূরে থাকা। প্রিয় শিক্ষার্থী, খেলার মাঠে থাকাকালীন সময়ে দালান কোঠা থেকে দূরে থাকা। এখন আমরা জানব ভূমিকম্প চলাকালীন সময়ে জনসাধারণের করণীয়। ভূমিকম্প চলাকালীন সময়ে জনসাধারণের কি কি করণীয় আছে সে সম্পর্কে জানব। নিজেকে ধীরস্থির ও শান্ত রাখা। একতলা দালান হলে দৌড়ে বাইরে চলে যাওয়া এবং কোনো কিছুর লোভে ঘরে অবস্থান না করা। বাড়ির বাইরে থাকলে ঘরে প্রবেশ না করা। বহুতল দালানের ভিতর থাকলে এবং রাতে ভূমিকম্প হলে টেবিল ও খাটের নিচে ঢুকে যাওয়া এবং কাচের জানালা থেকে দূরে থাকা। প্রয়োজনে ঘরের কোণে বা বিল্ডিংয়ের কলামের গোড়ায় আশ্রয় নেওয়া। প্রিয় শিক্ষার্থী, মনে রাখবে, প্রয়োজনে ঘরের কোণে ও বিল্ডিংয়ের কলামের গোড়ায় আশ্রয় নেওয়া। ঘরের বাইরে থাকলে দালান, বড় গাছ, বিদ্যুৎ এবং গ্যাস লাইন থেকে দূরে থাকা। উঁচু দালান, জানালা বা ছাদ থেকে লাফ দিয়ে নামার চেষ্টা না করা। রাস্তায় গাড়িতে থাকলে গাড়ি না চালিয়ে ইঞ্জিন বন্ধ করে রাখা। পাহাড়, উঁচু খাদ বা ঢালু জমিতে ভূমিধসের আশঙ্কা থাকে, তাই এসব স্থান থেকে নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়া। তাই কি করতে হবে? এসব জায়গা থেকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা জানব ভূমিকম্পের পর একজন সচেতন ব্যক্তির করণীয়। ভূমিকম্পের পরে একজন সচেতন ব্যক্তি কি কি করবে? নিজের এবং অন্যের আঘাত পরীক্ষা করা এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া। পানি, গ্যাস ও বিদ্যুতের লাইন পরীক্ষা করা। বাড়ির দরজা জানালা খুলে দেয়া। রেডিও, টেলিভিশন ও অন্যান্য সংবাদ মাধ্যম খোলা রাখা, যাতে দুর্যোগ মোকাবেলার জন্য কেন্দ্রীয়ভাবে প্রচারিত তথ্য শোনা যায়। খালি পায়ে চলাফেরা না করা। লুটতরাজ থেকে সাবধান থাকা এবং অভিজ্ঞ লোকদের পরামর্শ মতে চলা। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমাদের বাড়ির কাজ দেওয়া হবে। সকলে বাড়ি কাজের জন্য খাতা কলম নিয়ে রেডি হও। বাড়ির কাজ। প্রথম প্রশ্ন, ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের প্রস্তুতিগুলো কি কি? দ্বিতীয় প্রশ্ন,
ভূমিকম্প চলাকালীন সময়ে জনসাধারণের করণীয়গুলো কি কি? তৃতীয় প্রশ্ন, ভূমিকম্পের পর একজন সচেতন ব্যক্তির করণীয়গুলো কি কি? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। খুদা হাফেজ।